ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ। সড়ক, রেল, নৌপথের চাপ কম, ফিরতি যাত্রাতেও স্বাস্থ্যবিধি ভঙ্গ। অনুমতি পেয়েও কাঁচা চামড়া রপ্তানি নিয়ে অনিশ্চয়তা। নেই দক্ষ শ্রমিক, করোনায় কমেছে চাহিদা। দুই দফা বন্যায় বগুড়া, রংপুরে ফসলের ক্ষতি। বারবার মেরামতো টিকছে না বরিশালের রক্ষা বাঁধ। হেলিকপ্টারের জন্য ঢাকায় নির্মিত হচ্ছে দেশের প্রথম হেলিপোর্ট। বাড়বে আকাশপথের নিরাপত্তা। নিবন্ধনে অনীহার কারণে অকার্যকর কপিরাইট আইন। মৌলিক সৃষ্টির রয়্যালটি হারাচ্ছেন শিল্পীরা। স্বাগত 1 ঘন্টার বিরতি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শিরোনাম শুনছিলেন, চলে পুরো খবরে। ঈদের ছুটি শেষ হওয়ায় রাজধানীতে ফিরছে মানুষ। সকাল থেকে রাজধানী বিভিন্ন বাস টার্মিনাল, রেল স্টেশন এবং লঞ্চ টার্মিনালে দেখা গেছে ঢাকা ফেরা মানুষের উপস্থিতি। তবে এখনও যাত্রীর খুব একটা চাপ দেখা যায়নি। অনেকেই আবার ছুটছেন গ্রামের বাড়ি। যাত্রী পরিবহনের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানার কথা থাকলেও তার লঞ্চ এবং বাসে তা খুব একটা মানতে দেখা যায়নি। লঞ্চে যাতায়াতের ক্ষেত্রে বেশিরভাগ যাত্রীরই সামাজিক দূরত্ব নিশ্চিত হচ্ছে না, মুখে নেই মাস্ক। তবে রেলের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি। সময় মতো ছেড়ে যাচ্ছে এবং স্টেশনে এসে পৌঁছাচ্ছে ট্রেন। এ বিষয়ে আরো জানাতে সাভার ও রাজবাড়ী থেকে যুক্ত হয়েছে সহকর্মীরা। শুরুতেই সাভার থেকে যুক্ত আছেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, সাভারে মহাসড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন? পরিবহনের স্বাস্থ্যবিধি কতটা মানা হচ্ছে? দেখুন, সাভারের সড়ক মহাসড়কগুলোতে কিন্তু আমরা সকাল থেকে কোনো গণপরিবহনের বা দূরপাল্লার যে যানবাহনগুলো রয়েছে সেগুলোর কিন্তু আমরা তেমন কোনো চাপ দেখতে পাইনি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নবীনগর চন্দ্রা মহাসড়কে। আপনি হয়তোবা দেখতে পাচ্ছেন যে এই নবীনগর চন্দ্রা মহাসড়কটি কিন্তু অনেকটা যানবাহন শূন্য অবস্থায় রয়েছে। আর দেশের উত্তরবঙ্গ থেকে কিন্তু রাজধানীতে প্রবেশের অন্যতম একটি প্রবেশ পথ হচ্ছে এই নবীনগর চন্দ্রা মহাসড়ক। এই সড়কটির চিত্র দেখে আপনি হয়তোবা বুঝতে পারছেন যে কি পরিমাণ যানবাহন শূন্য রয়েছে বা কতটুকু যানবাহনের চাপহীন রয়েছে এই নবীনগর চন্দ্রা মহাসড়ক। শুধু এই নবীনগর চন্দ্রা মহাসড়কই নয়, সাভারের যে ঢাকা-রিচা মহাসড়ক রয়েছে সেই ঢাকা-রিচা মহাসড়কেরও কিন্তু একই রকম চিত্র আমরা দেখতে পেয়েছি। এর কারণ হচ্ছে যে এখন পর্যন্ত কিন্তু সাভার শিল্পাঞ্চলের যে পোশাক কারখানাগুলো রয়েছে সেগুলো কিন্তু চালু হয়নি, যার কারণে দেশের বিভিন্ন প্রান্তে যারা ঈদ করতে গ্রামের বাড়িতে গিয়েছিলেন তারা কিন্তু এখন পর্যন্ত সাভারের দিকে ফিরে আসছে না। যার কারণে যেহেতু যাত্রী পাচ্ছে না যে পরিবহন শ্রমিকরা, সেই কারণে কিন্তু তারা এই মুহূর্তে সড়ক মহাসড়কে তাদের পরিবহনগুলো বের করছে না। আর আপনি সামাজিক দূরত্বের কথা যে বিষয়টি জানতে চাচ্ছিলেন যে পরিবহনে, সে বিষয়টি যেহেতু গণপরিবহন এই মুহূর্তে অনেকটা শূন্যের কোঠায় রয়েছে, সেক্ষেত্রে স্থানীয় যে লোকজন রয়েছে তারা যাতায়াতের জন্য যে 3 চাকার যে ইজি বাইক রয়েছে, ব্যাটারি চালিত অটোরিকশাগুলো রয়েছে, সেগুলোতে কিন্তু তারা চড়ে এক স্থান থেকে আরেক স্থানে ছোট ছোট গন্তব্যে যাওয়ার জন্য চেষ্টা করছে। সেই ইজি বাইক বা ব্যাটারি চালিত অটোরিকশাতে কিন্তু আমরা কিন্তু সামাজিক দূরত্বের বিষয়টি দেখতে পাইনি। দেখা যাচ্ছে যে পাশাপাশি সিটে বসে কিন্তু একাধিক যাত্রী নিয়ে এই ইজি বাইকগুলো যাচ্ছে, ব্যাটারি চালিত অটোরিকশাগুলো যাচ্ছে। যদিও সড়ক মহাসড়কে এই 3 চাকার ধীরগতির যানবাহনগুলো চলাচল বন্ধ রয়েছে, তবে ঈদের এই সময়কে যেহেতু গণপরিবহনের সংখ্যা কিছুটা কম রয়েছে এবং সড়ক মহাসড়কে পুলিশেরও তদারকি কিছুটা কম রয়েছে, সেই সুযোগকে কাজে লাগিয়ে কিন্তু এই অবৈধ যানবাহনগুলো মহাসড়কে বেরিয়ে এসেছে। তবে আমি একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এই আজকে রাত থেকে হয়তোবা এই সাভার শিল্পাঞ্চলের দিকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন ফিরে আসবে, তখন হয়তোবা এই সড়ক মহাসড়কের যানবাহন এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে যাত্রীদের ফিরে আসার যে একটি চাপ আমরা দেখতে পাবো। সব মিলে বলা যায় যে সাভারে এখন পর্যন্ত সড়ক মহাসড়কের অবস্থা একদম স্বাভাবিকের চেয়েও স্বাভাবিক রয়েছে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন ফিরে আসার এখন পর্যন্ত আমরা তেমন কোনো
চাপ দেখতে পাইনি, তবে কিছু কিছু ভাবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন রাতের বেলা ফিরে এসেছে বলে আমরা জানতে পেরেছি। তবে এখনো কিন্তু সাভার শিল্পাঞ্চল থেকে অনেক মানুষই কিন্তু দেশের উত্তরবঙ্গে এবং দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে কিন্তু এই ঈদ পরবর্তী সময়ে কিন্তু প্রিয়জনদের সাথে দেখা করার জন্য ছুটে যাচ্ছে। আমরা এই চিত্র কিন্তু গতকাল রাতেও দেখেছি এবং আজকে সকালেও কিন্তু আমরা বিভিন্ন বাস স্ট্যান্ডে দূরপাল্লার যে যানবাহনগুলো এখন এই মুহূর্তে যেহেতু সংকট রয়েছে, আমরা বিভিন্ন বাস স্ট্যান্ডে দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার জন্য এখনো যাত্রীদেরকে আমরা অপেক্ষমান অবস্থায় দেখেছি। এ পর্যায়ে রাজবাড়ী দৌলতদিয়া ঘাট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী শামীম রেজা। শামীম, রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ঢাকামুখী যানবাহনের চাপ কেমন দেখছেন? বিগত ঈদগুলোতে আমরা যেটা দেখে থাকি, এই দৌলতদিয়া ঘাট এলাকায় ঈদের পর থেকেই কিন্তু দেখতে পাই যে ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ একটা সারি। প্রতিটা যানবাহনকে ফেরিতে উঠতে 6 থেকে 7 ঘন্টা অপেক্ষা করতে হয়, যাত্রী এবং চালকদের দুর্ভোগ। এই চিত্র কিন্তু আমরা সকাল থেকে এই দৌলতদিয়া ঘাট এলাকায় এসে দেখতে পাইনি। অর্থাৎ দৌলতদিয়া ঘাট এলাকার পরিস্থিতি একেবারেই স্বাভাবিক। দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল থেকে যে যানবাহনগুলো ছেড়ে আছে, সেই যানবাহনগুলো কোনো প্রকার ভোগান্তি ছাড়াই সরাসরি ফেরিতে উঠে তাদের গন্তব্যে চলে যাচ্ছে। এছাড়া কিন্তু আমরা কর্মফেরা মানুষেরও চাপটা কিন্তু এই দৌলতদিয়া ঘাট এলাকায় লক্ষ্য করিনি। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বলছে যে এই রুটে ছোট বড় মিলে 19টি ফেরি চলাচল করছে এবং 19টি ফেরি যদি স্বাভাবিকভাবে চলাচল করে তাহলে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল থেকে যে যানবাহনগুলো ছেড়ে আসবে সেই যানবাহনগুলোকে দৌলতদিয়া ঘাট এলাকায় ভোগান্তি পোহাতে হবে না। তবে তারা আশঙ্কা করছে যে যেহেতু শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটের ফেরি চলাচলটা এখনো বন্ধ রয়েছে, সে কারণে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই রুটে যানবাহনের চাপটা বাড়তে পারে। সাভার ও রাজবাড়ী থেকে জানাচ্ছেন সহকর্মীরা। কক্সবাজারে মেরিন ড্রাইভে পুলিশের গুলিতে সেনাবাহিনীর এক অবসরপ্রাপ্ত মেজরের মৃত্যুর ঘটনা তদন্ত হচ্ছে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। প্রধানমন্ত্রীর নির্দেশে গঠন হয়েছে উচ্চ ক্ষমতা তদন্ত কমিটি। 7 কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দেবে কমিটির সদস্যরা। শুক্রবার রাত 9টায় টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খান নিহত হন। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সেনা কর্মকর্তা নিহতের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 7 কার্য দিবসের মধ্যে তারা প্রতিবেদন দেবে। আর এ ঘটনায় কোনো পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা সে বিষয়ে আলোচনা চলছে। আমি বলবো বরখাস্ত হয়নি, মানে এই ধরনের আলাপ আলোচনা হচ্ছে। তবে সেটাও তদন্তর পরে আমরা নির্ধারণ করব তার দোষ কতখানি, তার শাস্তি কতখানি পাওয়া উচিত, কিংবা সে কতখানি সঠিক কিংবা ভুল কাজ করেছে, সেটা তদন্ত কমিটির তদন্তের মাধ্যমে পরিষ্কার হবে। এদিকে জঙ্গিদের বিষয়ে পুলিশকে সতর্ক করার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এটা ঈদ ও শোকের মাস আগস্টের অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তার স্বাভাবিক পদক্ষেপ। প্রচেষ্টা তারা মাঝামাঝি করে যাচ্ছে, কিছু একটা মানে করানোর প্রচেষ্টা, একটা হুমকি ধুমকি সবসময় দিচ্ছে, একটা খামাখাই একটা প্রচার করে দিচ্ছে, যেরকম এটা হতে পারে। তখনই নিরাপত্তা বাহিনীর দায়িত্ব এসে যায় প্রচারটা যেইটাই হোক সেটার প্রতি অ্যাটেনশন দেওয়ার জন্য। আমাদের নিরাপত্তা বাহিনী সেইটুকুই করেছে, অন্য কিছু। দেশে জঙ্গিরা এখন আর সংগঠিত নয় বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। নিরাপত্তার দায়িত্ব। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে সাবেক সেনা কর্মকর্তা রাশেদ নিহতের ঘটনায় টেকনাফের বাহারছড়া তদন্ত কেন্দ্রের সব পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার ABM মাসুদ হোসেন। তিনি জানান, সুষ্ঠু তদন্তের স্বার্থে এই সিদ্ধান্ত। গতকালই ওদের প্রত্যাহার করা হয়েছে বাহারছড়া তদন্ত কেন্দ্রের মানে সকল অফিসার ফোর্স নতুন পার্টি দেওয়া হচ্ছে। যেহেতু বাহারছড়া মানে আন্ডারে ওইটা হয়েছে আর কি, আমরা তদন্তের স্বার্থেই মানে তাদেরকে ওখান থেকে নিয়ে এসেছি আর কি। ঠিক আছে, এটা সরকারি বিধি মোতাবেক নিয়ম আর কি। সাভারের হেমায়েতপুরে চামড়া শিল্প নগরীতে ট্যানারি মালিকদের বড় দুশ্চিন্তা এখন কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে। তারা বলছেন, কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগারে কেবল তরল বর্জ্য শোধন হচ্ছে। কঠিন বর্জ্য পরিশোধনাগারের কাজ এখনও শেষ না হওয়ায় শতভাগ সুফল পাওয়া যাচ্ছে না। তবে শিল্পমন্ত্রী জানান, করোনার কারণে কাজ ব্যাহত হয়েছে। চলতি বছরেই সিইটিপি শতভাগ সক্ষমতা অর্জন করবে বলে আশা তার। বর্জ্যের এ ভাগার হেমায়েতপুরের চামড়া শিল্প নগরীর দুর্গন্ধে কাছে যাওয়াই দায়। কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপিতে শোধন হওয়ার কথা থাকলেও বর্জ্য ফেলা হচ্ছে খোলা জায়গায়। ট্যানারি মালিকরা বলছেন, কোরবানির সময় বাড়তি চামড়া আসায় কাজের চাপ বেশি থাকে। আগের বছরের মতো এবারও তাদের সংখ্যা কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে। সিইটিপির সুফল মিলছে না এখনো। সাভারের সিইটিপির অসম্পূর্ণ কাজ অতি দ্রুত সম্পন্ন করতে হবে।
ডাম্পিং এখনও করা হয়নি, অস্থায়ীভাবে 3টা ডাম্পিং করা হচ্ছে। এই 3টা ডাম্পিং অতি দ্রুত যেন শেষ করে। চতুর্থ হচ্ছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট যদি না করে তাহলে আমরা শত চেষ্টা করিও কখনো এলডব্লিউজি সার্টিফিকেট পাবো না। তবে সিইটিপির 98% কাজ সম্পন্ন হয়েছে বলে দাবি শিল্পমন্ত্রীর। কঠিন বর্জ্য নিয়ে দুশ্চিন্তার কথা জানান তিনিও। প্রথম পর্যায়ে কিছুটা ভুল হয়ে গেছে, চাইনিজদের যে প্যাটার্ন এবং তাদের ছিল এখানে কনসালটেন্ট, তাদের কিছু গাফিলতি আছে সব মিলে, এবং মূল কন্ট্রাক্টর যারা আছে সেখানে তাদের কিছু ব্যত্যয় আছে, সেগুলির জন্য তারা সময় নিয়েছে। এখানে আমরা আমাদের জন্য অত্যন্ত বিব্রতকর। শেষ পর্যায়ে আছে, যদি কোভিড-19 এই করোনা না হতো তাহলে তো এটা শেষ হয়ে যেত। শিল্পনগরীর সিইটিপি পূর্ণাঙ্গ চালু করতে না পারায় মিলছে না চামড়ার আন্তর্জাতিক সংগঠন লেদার ওয়ার্কিং গ্রুপের সনদ। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাভারের হেমায়তপুরে চামড়া শিল্পনগরী পরিস্থিতি জানাতে সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, এত বিনিয়োগের পরও সাভারের চামড়া শিল্পনগরে সিইটিপি এখনও সম্পূর্ণভাবে বাস্তবায়ন হয়নি, এর পেছনের কারণ কি, সংশ্লিষ্টরা কি বলছেন? আসলে আপনি জানেন যে পরিবেশ দূষণ রোধ করতে কিন্তু হাজারীবাগ থেকে সাভারে এই চামড়া পল্লীতে চামড়া কারখানাকে স্থানান্তর করা হয়, এবং সেখানে কিন্তু একটি মূল বিষয় ছিল যে পরিবেশ দূষণ রোধ করার জন্য এখানে সিইটিপি বা কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার চালু করা। কিন্তু সেই 2003 সাল থেকে কাজ শুরু হওয়ার পরে এখন পর্যন্ত কিন্তু সিইটিপি পুরোপুরি চালু হয়নি, যদিও আংশিক চালু হয়েছে, কিন্তু কঠিন বর্জ্য যে শোধনাগার সেটি কিন্তু সেই সুফলটা এখনও কিন্তু ট্যানারি মালিকরা বা চামড়া খাতের উদ্যোক্তারা পাচ্ছেন না, এবং যার ফলে কিন্তু তারা আন্তর্জাতিক বাজারে প্রকৃত বা বেশি দামে চামড়া বিক্রি করার ক্ষেত্রে অনেকটা জটিলতায় পড়ছেন। সেজন্য তারা মূলত দীর্ঘদিন ধরেই কিন্তু দ্রুত এই সিইটিপি চালু করার দাবি জানিয়ে আসছেন। এদিকে কর্তৃপক্ষ কিন্তু দীর্ঘদিন ধরেই বলে আসছে যে খুব দ্রুতই শেষ হয়ে যাবে, এবং সবশেষ তারা আবারও বলছেন যে খুব দ্রুতই এই সিইটিপি পুরোপুরি বা পূর্ণাঙ্গ চালু হবে। এবং অন্যদিকে আপনি জানেন যে আন্তর্জাতিক বাজারে চাহিদা কম থাকার কারণে কিন্তু চামড়ায় গত বছর যেরকম দামে একটি বিপর্যয় দেখা দিয়েছিল, এবারেও কিন্তু মূলত মৌসুমি ব্যবসায়ীরা কিংবা মসজিদ বা মাদ্রাসা কমিটির যারা চামড়া বিক্রি করেছেন তারা কিন্তু প্রকৃত বা ন্যায্য মূল্যটি কিন্তু পায়নি। যদিও এবারে সরকার কিন্তু 29% কমিয়ে করোনা পরিস্থিতি, বিশ্ব পরিস্থিতি বিবেচনায় নিয়ে 29% কমিয়ে এবারে চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে, এবং কাঁচা চামড়া মূলত প্রথমে লবণ যোগ করা হয় এবং আড়তে সেটি নিয়ে তারপরে কিন্তু সেই লবণযুক্ত সরকার যে দামটি নির্ধারণ করে দিয়েছে সেটি কিন্তু লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে। এখন প্রাথমিকভাবে আড়তদারেরা এই চামড়াটি সংগ্রহ করে তারা লবণযুক্ত করছেন, এবং মূলত এখন ট্যানারি মালিকরা সেই চামড়াগুলো কিন্তু সরকার নির্ধারিত যে দাম সেই দামে তারা এখন চামড়াগুলো কিনে মূলত ট্যানারিতে নিয়ে আসবেন। এদিকে সাভারের চামড়া পল্লীতে ট্যানারি মালিকরা যেটি বলছেন যে আগের কিন্তু অনেক চামড়া অবিকৃত আছে, বিশেষ করে করোনার কারণে গত 6 মাস তাদের রপ্তানি কিন্তু 60% কমেছে, তারা যেটি দাবি করছেন, এবং এর মধ্যে কিন্তু অনেক রপ্তানি আদেশ স্থগিত কিংবা বাতিলও হয়েছে, যদিও সেগুলো এখন আবার কিছুটা ফিরে আসতে শুরু করেছে। কিন্তু তারা যেটি বলছেন যে আন্তর্জাতিক বাজারে মূলত চাহিদা কম থাকার কারণে এবারে কিন্তু এই চামড়ার দামটি কম। অন্যদিকে দামের বিপর্যয় ঠেকাতে কিন্তু সরকার এবারে কাঁচা চামড়া প্রায় 30 বছর পর কাঁচা চামড়া রপ্তানির সুযোগ দিয়েছে, যাতে করে চামড়ার দামের যে বিপর্যয় না হয়। কিন্তু তারপরেও কিন্তু ব্যবসায়ীরা যেটা বলছেন যে মূলত কাঁচা চামড়া রপ্তানির ক্ষেত্রে তাদেরকে মার্কেট তৈরি করতে হবে, মার্কেটিং করতে হবে, এবং সেজন্য এটি সময়ের ব্যাপার। এই জন্য কিন্তু এবারের ঈদে কাঁচা চামড়া খুব বেশি রপ্তানি হবে বলে তারা আশা করছেন না। সহকর্মী সাজ্জাদ হোসেন জানাচ্ছিলেন হেমায়তপুরের চামড়া শিল্পনগরী এলাকা থেকে। অনুমতি দেওয়া হলো, প্রস্তুতি না থাকে এবারের ঈদে কাঁচা চামড়া রপ্তানির সম্ভাবনা কম বলছেন ব্যবসায়ীরা। তাদের মতে কাঁচা চামড়ার আন্তর্জাতিক বাজার তৈরিতে চালাতে হবে প্রচারণা, যা সময় সাপেক্ষ ব্যাপার। ক্রেতা আকর্ষণে সংশ্লিষ্ট দেশের হাই কমিশন ও দূতাবাসকে কাজে লাগানোর পরামর্শ অর্থনীতিবিদদের। কোরবানির পশুর চামড়ার দামে বিপর্যয় ঠেকাতে 30 বছর পর কাঁচা ও ওয়েট ব্লু চামড়া রপ্তানির সুযোগ দিয়েছে সরকার। কেস টু কেস ভিত্তিতে রপ্তানির অনুমতি দিয়ে ঈদের আগে প্রজ্ঞাপন জারি করে বাণিজ্য মন্ত্রণালয়।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। ব্যবসায়ীরা বলছেন, রপ্তানির জন্য কাঁচা চামড়া প্রস্তুত করতে দক্ষ শ্রমিকের অভাব রয়েছে, আর এত কম সময়ে ক্রেতা পাওয়া সম্ভব নয়। তাই ট্যানারিতে চামড়া দেয়া ছাড়া বিকল্প নেই। এই সিদ্ধান্ত অবশ্যই যৌক্তিক সিদ্ধান্ত আমি মনে করি। তাহলে ট্যানারির মালিকরা আর এই কথা বলতে পারবে না যে তারা করুক, তারা আপনার র হাইড করতে পারে এক্সপোর্ট, কোনো সমস্যা নাই। র হাইডের প্রথম প্রাইমারি প্রকিউরমেন্টটা কিন্তু আমরা করে থাকি প্রসেসটা, এরপরের পার্টগুলো তারা। ট্যানারি মালিকরা জানান, কাঁচা চামড়া রপ্তানিতে তাদের তেমন প্রস্তুতি নেই, তবে ওয়েট ব্লু চামড়া রপ্তানি হতে পারে। আমাদেরকে মার্কেট সার্চ করতে হবে, একটা সময় সাপেক্ষ ব্যাপার আসলে। সেক্ষেত্রে আমরা এখনো কোনো প্রিপারেশন নেই। আরেকটা হলো কেস টু কেস ভিত্তিতে দিবে বলছে যে এটা প্রতিটা ইন্ডিভিজুয়াল কেস বাণিজ্য মন্ত্রণালয়ে প্রেজেন্ট করলে তারপর তারা এটা অনুমতি দিবে আর কি। এটা আসলে স্বল্প সময় আসলে এটা সম্ভব না, একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন, আর এটা মার্কেটিংও প্রয়োজন সেরকম। বিশ্লেষকরা জানান, কাঁচা চামড়ার প্রধান বাজার ভারত এবং চীন, কিন্তু করোনায় সেখানেও চাহিদা কম। যেহেতু রপ্তানির মূল টার্গেট যেহেতু ভারতীয় বাজার হবে, সুতরাং ভারতীয় পক্ষে ভারতের দিকেও যদি আমরা এই তথ্যপত্রগুলো জানাতে পারি, কলকাতা কেন্দ্রিক যে ব্যবসায়ীরা রয়েছেন তাদেরকে জানানো, এবং আমাদের দূতাবাসের কলকাতা হাই কমিশনের মাধ্যমেও যদি এই তথ্যপত্রগুলো সেখানে জানানো যায়, তাহলে সেখান থেকেও একটা চাহিদা তৈরি হবে আমাদের এই চামড়া নেবার ক্ষেত্রে। কাঁচা চামড়া রপ্তানি সম্ভব হলে তা এ খাতে দীর্ঘদিনের মন্দা কাটাতে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদুল আজহার সরকারি ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন বাড়ি যাওয়া মানুষ। এ নিয়ে আরও জানাতে কমলাপুর রেল স্টেশন এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, একটু জানতে চাই কমলাপুর রেল স্টেশনে কি পরিস্থিতি দেখছেন? ঢাকায় ফেরার জন্য কোনো ধরনের ট্রেনের শিডিউল বিপর্যয় কোনো অভিযোগ কি আপনি জানতে পেরেছেন এখন পর্যন্ত? সুফি, আমরা সকাল থেকে আসলে বাস, লঞ্চ এবং ট্রেনের করে মানুষ রাজধানী ফিরছে কিনা বা কেমন ফিরছে সেই জিনিসটি খোঁজ নেওয়ার চেষ্টা করছিলাম। তবে আমরা কিন্তু একটা জিনিস দেখছি যে আসলে গত কয়েক বছরের তুলনায় এবছর ঢাকা যেমন মানুষ ছেড়েছে কম, তেমনি ফেরার সংখ্যাটাও খুবই কম। যদিও আজকে থেকে কর্মদিবস শুরু হয়েছে, তারপরও কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি না ঢাকায় তেমন কোনো মানুষ ফিরছে। আমি যদি আপনাকে কমলাপুরের এখনকার অবস্থানটা দেখাতে চাই, কমলাপুর রেল স্টেশন কিন্তু এখন পুরোপুরি ফাঁকা রয়েছে, এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এর আগেও যে দুটি ট্রেন এসেছে সেই দুটি ট্রেনেও যে খুব বেশি চাপ ছিল তেমনটি কিন্তু নয়। স্বাভাবিক সময়ে যে চাপ থাকে তেমনটাই ছিল বলে আমরা জানতে পেরেছি। অর্থাৎ মানুষ যে খুব বেশি গ্রামে যায়নি এবং তারা যে ফিরে আসছে না সেই জিনিসটি কিন্তু মোটামুটি দেখাই যাচ্ছে। পাশাপাশি আমরা মহাখালী বাস টার্মিনাল, সায়দাবাদ বাস টার্মিনালগুলো আমরা ঘুরে দেখেছি এবং খোঁজ নেওয়ার চেষ্টা করছি যে সেখানে আসলে কি অবস্থা। সেখানেও স্বাভাবিক সময়ের যে চাপ থাকে বা স্বাভাবিক সময়ের যে চলাফেরা তেমনটি রয়েছে। এর সাথে বাড়তি কোনো ধরনের যে ঈদের যে চাপটা থাকে সেরকম কোনো চাপের খোঁজ খবর আমরা পাইনি। তবে লঞ্চে কিছুটা চাপ রয়েছে বলে আমরা জানতে পেরেছি, এবং লঞ্চের ক্ষেত্রে যে সবচেয়ে বড় অভিযোগটি রয়েছে সেটি হচ্ছে স্বাস্থ্যবিধি নিশ্চিতের যে ব্যাপারটি, সেটা একদমই করা হচ্ছে না, এবং সেখানে আমরা জানতে পেরেছি যে সামাজিক দূরত্ব থাকার কথা লঞ্চের ভেতরে, সেই সামাজিক দূরত্বটাও মেনটেন করা সম্ভব হচ্ছে না, এমন একটি অবস্থা কিন্তু আমরা জানতে পেরেছি। তবে সবচেয়ে বেশি যেটা আমাদের চোখে পড়ছে সেটা হচ্ছে যে মহাখালী বাস টার্মিনাল বা সায়দাবাদ বাস টার্মিনাল, গাবতলী বাস টার্মিনাল এবং এই যে কমলাপুর রেল স্টেশন, এই জায়গাগুলোতে আসলে যাত্রীর সংখ্যা নেই বললেই চলে। অর্থাৎ মানুষ যারা বাড়ি গিয়েছেন তারা ফিরে আসার ক্ষেত্রে আসলে তেমন কোনো চাপই দেখা যাচ্ছে না। কমলাপুর রেল স্টেশন থেকে জানাচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। টানা দুদিনের ভ্যাপসা গরমের পর ভোরের মাঝারি বৃষ্টিতে স্বস্তি ফিরেছে রাজধানীতে। ভোর 5টার দিকে শুরু হওয়া বৃষ্টিতে বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতার কারণে কিছুটা বেকায়দায় পড়েছে নগরবাসী। ঈদের পর অফিস খোলার প্রথম দিন হওয়ায় কর্মস্থলমুখী মানুষ ঘর থেকে বের হওয়ার সময় পড়েছেন বিপাকে। যানবাহনের গতি দেখা দিয়েছে পরিবহন সংকটও। জলাবদ্ধতার মতো সংকটের স্থায়ী সমাধানের জন্য নগরের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছে রাজধানীবাসী। আবহাওয়া অফিস জানিয়েছে প্রায় ঘণ্টাখানেক সময়ের মধ্যে বৃষ্টি হয়েছে 18 মিলিমিটার। আজ আরও বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। দেশে করোনায় মারা গেছেন আরও 22 জন। এ নিয়ে মোট প্রাণহানি দাঁড়ালো 3154 জনে। আরও 886 জন নতুন শনাক্ত হয়। দেশে মোট আক্রান্ত 2,40,746 জন।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরে অনলাইন সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান, 24 ঘন্টায় মোট 3684 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সুস্থ হয়েছেন 586 জন। সারা দেশে মোট সুস্থ হওয়ার সংখ্যা 1,36,839 জন। করোনা সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। 24 ঘন্টার যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 886 জন। এ পর্যন্ত শনাক্ত 2,40,746 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 22 জন। এ পর্যন্ত 3,154 জন মৃত্যুবরণ করলেন কোভিড-19-এ। এ পর্যন্ত সুস্থ 1,36,839 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 56.84%। চলতি মৌসুমে বন্যা দুর্গত 31 জেলার মধ্যে বেশিরভাগ জেলার পরিস্থিতি উন্নতি হলেও কুড়িগ্রাম, ফরিদপুর, গোপালগঞ্জ সহ কয়েক জেলায় এখনও বন্যা অব্যাহত রয়েছে। এক মাসেরও বেশি সময় ধরে পানিবন্দী কুড়িগ্রামে লক্ষাধিক মানুষ। এখনও ধরলা ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় আরও বন্যা দীর্ঘায়িত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। ফরিদপুরে পদ্মার পানি বিপদসীমার 80 সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। জেলার 7 উপজেলার 550 গ্রাম এখনও পানিবন্দী। তলিয়ে গেছে 10,000 হেক্টর জমির ফসল। গোপালগঞ্জে মধুমতির পানি এখনও বাড়ছে, ফলে প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এদিকে নীলফামারীর প্লাবিত অঞ্চল থেকে নেমে গেছে বন্যার পানি। তবে সৈয়দপুর বাঁধ ভেঙে যাওয়ায় পৌরসভার 100 পরিবার জলাবদ্ধতার শিকার। মাদারীপুরও বন্যা পরিস্থিতির উন্নতির দিকে। সুনামগঞ্জে বন্যার পানি নামলেও জেলা সদরের সাথে তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলার যোগাযোগ এখনও বিচ্ছিন্ন রয়েছে। বন্যা পরিস্থিতি নিয়ে আরও জানাতে ফরিদপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মফিজুর রহমান। মফিজুর, ফরিদপুরের আজকের বন্যার কি পরিস্থিতি একটু জানতে চাই। বন্যার্তদের জন্য সাহায্য কতটুকু পৌঁছাচ্ছে? আপনি জানেন যে গত 24 ঘন্টায় ফরিদপুরে পদ্মার পানি কিন্তু অপরিবর্তিত রয়েছে, যার ফলে এখনো কিন্তু বিপদসীমার 80 সেন্টিমিটার পর্যন্ত ফরিদপুরে পদ্মা নদীর পানি প্রবাহিত হচ্ছে এবং এর ফলেই কিন্তু ফরিদপুরের নদ নদীগুলো পানি এখনো কিন্তু অতিরিক্ত রয়েছে। এবং ফরিদপুরের পানি উন্নয়ন বোর্ড যেটা আমাদের নিশ্চিত করেছেন যে ফরিদপুর জেলায় এখন পর্যন্ত 550 গ্রামে পানি নিমজ্জিত রয়েছে, যার ফলে কিন্তু বিস্তীর্ণ এলাকা জুড়ে মানুষের ভোগান্তি রয়েছে। এবং মানুষের ভোগান্তি সংখ্যা যদি আমি আপনাকে বলতে চাই, সেক্ষেত্রে কিন্তু জেলা প্রশাসনের সূত্রে যেটি আমরা নিশ্চিত হয়েছি, প্রায় 2 লক্ষ মানুষ কিন্তু এখন পর্যন্ত পানিবন্দী রয়েছে। এবং ফরিদপুর জেলার বিভিন্ন সরকারি আশ্রয় কেন্দ্র এবং সরকারি উঁচু সড়ক এবং বেড়ি বাঁধে কিন্তু তারা আশ্রয় নিয়েছে। আপনাকে আমি দেখাতে চাই, এই মুহূর্তে আসলে আমি ফরিদপুর সদর পৌর এলাকার একটি ওয়ার্ডের পাশে রয়েছে। আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন যে চারপাশেই কিন্তু পানি, এবং পানি কিন্তু কমলেও কিন্তু স্বাভাবিক থেকে এখনো কিন্তু পানি অতিরিক্ত রয়েছে এবং এই পানির পরিমাণ কিন্তু অনেক বেশি, যে যার কারণে মানুষের হয়রানি এবং কষ্টের কিন্তু শেষ নেই। আমি আসলে কথা বলেছিলাম ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকারের সঙ্গে যে কি পরিমাণ মানুষের ত্রাণ সহায়তা বা খাদ্য সহায়তা সরকারিভাবে দেওয়া হয়েছে। সেই পরিসংখ্যানে তিনি যেটি বলেছেন যে 550 মেট্রিক টন চাল ফরিদপুর জেলার 7টি উপজেলার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ইতিমধ্যে, এবং সেই খাবারগুলো স্থানীয় প্রশাসন এবং উপজেলা চেয়ারম্যান, জনপ্রতিনিধি যারা রয়েছেন তাদের মাধ্যমে বন্টন করা হয়েছে। এছাড়াও গবাদি পশুর জন্য 8 লক্ষাধিক টাকা এবং শিশু খাদ্যের জন্য 7 লক্ষাধিক টাকা সরবরাহ করা হয়েছে, এমনটি আমাদেরকে জানিয়েছেন। তবে আপনাকে বলে রাখি যে ফরিদপুরের মধুমতি নদী, বিশেষ করে মধুমতি নদীর পানিতে প্রচন্ড স্রোত এবং পানি বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু আলফাডাঙ্গার বিস্তীর্ণ এলাকা জুড়ে ভাঙন রয়েছে এবং ভাঙন গত মাস 2 ধরে এই ভাঙন হচ্ছে এবং ভাঙনের ফলে ওই অঞ্চলে ভূসম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে, এমনটি আমাদের ওই অঞ্চলের উপজেলা চেয়ারম্যান জাহিদুল হাসান নিশ্চিত করেছেন। এবং তাদের ওই অঞ্চলের মানুষের দাবি হচ্ছে যে সরকারের উচ্চ পর্যায়ে যে কোনোভাবেই হোক আগামী শুক্র মৌসুমে যদি স্থায়ী বাঁধ নির্মাণ করা না যায়, সেক্ষেত্রে এই অঞ্চলের মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রতি বছর নয় আবারও বৃদ্ধি পাবে, এমনটি আমাদেরকে বলেছেন। তো ফরিদপুরে যারা আশ্রয় কেন্দ্রে রয়েছে তাদেরকেও কিন্তু তাদের কাছে কিন্তু আমরা খোঁজখবর নিয়েছি গতকাল, এবং আজকেও আমরা সেখানে গিয়েছিলাম এবং তাদের দুর্দশা আমরা দেখেছি। আসলে তারা মানবিক জীবনযাপন করছে। সরকারিভাবে খাদ্য সহায়তা পেলেও তারা কিন্তু মূলত তারা কাজ চায় যে কাজ যদি আমরা পাই, সেক্ষেত্রে কিন্তু তারা নিজেরাই জীবিকা আহরণ করতে পারবে। কারণ হচ্ছে একদিকে গত 5 মাস করোনার আক্রান্ত ছিল, কর্মহীন, অনেকটাই কর্মহীন ছিল সাধারণ মানুষ, অন্যদিকে বন্যা এসে কিন্তু একেবারেই তারা মানবিক অবস্থায় রয়েছে, এমনটি আমরা সরজমিনে গিয়ে দেখতে পেয়েছি। ফরিদপুরের বন্যা পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মফিজুর রহমান। 2 দফা বন্যায় বগুড়া ও রংপুর কৃষি অঞ্চলে পাটসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রায় 1 মাস ক্ষেতের ফসল পানিতে ডুবে থাকায় এর ভবিষ্যৎ অনিশ্চিত। তবে পানি নেমে যাওয়ার পরপরই কৃষি পুনর্বাসনের কাজ শুরু করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
জুনের শেষ সপ্তাহে শুরু হওয়া বৃষ্টির পাশাপাশি পাহাড়ি ঢলে ব্রহ্মপুত্র ও তিস্তা অববাহিকার নদ নদীগুলোতে পানি বেড়ে গেলে চরাঞ্চলের পাশাপাশি বিভিন্ন এলাকা তলিয়ে যায়। এতে প্রায় ২৭,০০০ হেক্টর জমির ফসল ডুবে যায় সম্পূর্ণ। এই অবস্থায় জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত ২ দফা বন্যায় রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, লালমনিরহাট, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা আর জয়পুরহাটে ফসলের ক্ষতি হয় অন্তত ২৮০ কোটি টাকার। বন্যায় এবার সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পাটের। শুধু রংপুর কৃষি অঞ্চলের ৪ জেলাতেই পাটের ক্ষতি হয়েছে প্রায় ৩৫ কোটি টাকার। এছাড়া অন্যান্য ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে বলছেন চাষিরা। ৪ বিঘা জমি পাট বসলাম, কাটি পানি, চতুর্মুখী পানি, আমার ঘরের মধ্যে এক কুমড় পানি, শোল ফেল না খায় মারা যাচ্ছি। কামলা পাট দেই, আমার দেড় মাস ওরা বড়া বসা, কোনো কাম কাজ কিচ্ছু নাই। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, চাষিদের ক্ষতিপূরণে পানি নেমে যাবার সাথে সাথেই পুনর্বাসনের কাজ শুরু হবে। কমিউনিটি বীজতলা, সেখান থেকে আমরা চারা উৎপাদন করব। এখানে আমাদের ৫০ একর জমির একটা সহায়তা দেওয়া হয়েছে। সেখানে আমরা ৩,৩৩৩ জন কৃষককে প্রত্যেকে ১ বিঘা জমির চারা আমরা উৎপাদন করে দেব। কৃষি বিভাগ বলছে, পানি উন্নয়ন বোর্ড দীর্ঘস্থায়ী বন্যার যে আশঙ্কার কথা জানিয়েছে, তাতে ফসলের ক্ষতি আরও বাড়তে পারে। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। বারবার মেরামতের পরও টিকছে না বরিশাল বিভাগের নদী রক্ষা বাঁধগুলো। ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন এলাকা। এজন্য নদীর গতিপথ পরিবর্তনের পর বাঁধ নির্মাণের দাবি জনপ্রতিনিধিদের। অবশ্য বাঁধ সংস্কারে চলতি অর্থ বছরেও শতাধিক প্রকল্প চলমান বলছে পানি উন্নয়ন বোর্ড। নদীপথে বরিশালের প্রবেশদ্বার হিজলা। এই উপজেলার হরিনাথপুরে নদী রক্ষার বাঁধটি নির্মাণ করা হয় ১৯৭৪ সালে। ৪ বার সংস্কারের পরও বেহাল বাঁধটি। স্বাভাবিক জোয়ারেই পানি ঢুকছে ভাঙা অংশ দিয়ে। বাঁধ না থাকার কারণে অটাইমে পানি ঢোকে, যে সময় পানির দরকার না সেই সময় পানি ঢোকে। ভাতও লাগবো না, মাছও লাগবো না, আমাদের কোনো চাউল ডাইলের দরকার নাই, আমরা চাই বেরিবাদরা। বিভাগের ৬ উপজেলায় বিভিন্ন বাঁধের ২৮৮টি জায়গায় এখন একই অবস্থা। বরিশালের হরিনাথপুর, বাউশিয়া, উলানিয়া, পিরোজপুরের কলাখালী কিংবা বরগুনার জয়ালডাঙ্গা সহ কয়েকটি এলাকার বাঁধের অবস্থা খুবই নাজুক। ব্লকে কাজ হয় না এখানে আমরা স্থায়ী বাদ দিলে আমরা বাঁচতে পারবো। কোনোরকম নদীটা বাঁধ দিলে আমরা একটা সুস্থ থাকতে পারি। এমন পরিস্থিতিতে খননের মাধ্যমে নদীর গতিপথ পরিবর্তন করে নতুন বাঁধ নির্মাণের দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের। রিপেয়ার যে কাজটা হয় সেই কাজটা পোক্ত হয় না, তাতে আপনার আরও ব্যাঘাত ঘটে। যখন পানির তোরটা আসে, রিপেয়ারের যে কাজটুক হয়, কাজটুক ভেসে যায়। যেটুকু আগে বাঁধ নির্মাণ করা হয়েছিল সেগুলো মেরামত করে টেকসই করা এবং নতুন করে ভাঙন রোধে বাঁধ নির্মাণ করা এবং ড্রেজিং করে নদীর গতিপথ পরিবর্তন করা। পানি উন্নয়ন বোর্ড বলছে, বরিশাল বিভাগে গেল বছর বিভিন্ন বাঁধের প্রায় ১০০ কিলোমিটার অংশ মেরামত করা হয়েছে। চলতি অর্থ বছরেও রয়েছে ১০০টিরও বেশি প্রকল্প। কিছু স্থান আছে যেখানে হয়তো বাঁধ শিফট করা প্রয়োজন, রিটার্ড বাঁধ তৈরি করা প্রয়োজন, সেখানে হয়তো জনসাধারণ জমি দিতে চাচ্ছে না, অপারগতা প্রকাশ করতেছে। এরকম কিছু সমস্যার কারণে বেশ কিছু জায়গায় আমাদের বাঁধ নির্মাণ করা প্রয়োজন এবং সেটা আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। বিভাগের ৬ জেলায় মোট বাঁধ রয়েছে ৩,৩৪৬ কিলোমিটার। এর মধ্যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ৭৫৯ কিলোমিটার, বাকিগুলো নদী রক্ষা ও উপকূলীয় বাঁধ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে টানা বৃষ্টির কারণে জলাবদ্ধ হয়ে পড়েছে মেহেরপুরের অনেক এলাকা। পানিবন্দী অবস্থায় দুর্ভোগ পোহাচ্ছে শতাধিক পরিবার। স্থানীয় প্রশাসনের দাবি, জলাবদ্ধ এলাকার আয়তন অনেক বড় হওয়ায় দ্রুত পানি নিষ্কাশন সম্ভব হচ্ছে না। গান্নীর অভয়নগর গ্রাম। টানা বৃষ্টিতে সেখানকার প্রায় ১০০ বাড়ির সামনে জমেছে হাঁটু পানি। শুধু বাড়ির বাইরে নয়, ভেতরে উঠোনেও প্রায় ২ সপ্তাহ ধরে পানি জমতে থাকায় দৈনন্দিন কাজ নিয়ে ভোগান্তিতে পড়েছেন ওইসব বাড়ির বাসিন্দারা। পানিবন্দী অবস্থায় রান্না, খাওয়া এবং অন্যান্য কাজ করতে গিয়ে পড়েছেন বিপাকে। পানি নিষ্কাশনের আধুনিক ব্যবস্থা না থাকায় অন্য বারের চেয়ে এবার এসব এলাকায় ভোগান্তি বেড়েছে। ডুবে গেছে ক্ষেত, মাছের ঘের, স্কুল মাঠ। দীর্ঘ সময় পানিবন্দী থাকায় দেখা দিয়েছে রোগবালাইও। ঝুঁকিতে আছে বৈদ্যুতিক খুঁটি। এমন দিন হয়েছে যে না খাই রান্না বান্না, না খাই ঘরে বসি কষ্ট পাইতে হয়েছে। সরকার যে কালভার্ট গলা দিয়েছে, এই কালভার্ট গলার মুখ তো সব বন্ধ। পানি নিষ্কাশনের ব্যবস্থা যদি না করা হয় তাহলে আমরা চরম বিপর্যয়ের সম্মুখীন হব।
কিছু জায়গায় কাজ চলছে জানিয়ে স্থানীয় প্রশাসন বলছে দুর্ভোগ পুরোপুরি কমাতে সময় লাগবে। ব্যাপক আকারে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণে এটি দূর করতে একটু বিলম্ব হচ্ছে। তো আমরা প্রশাসনের মাধ্যমে এবং জনপ্রতিনিধি বিশেষ করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মাধ্যমে অনেক জায়গায় ইতিমধ্যে এই জলাবদ্ধতা দূর করা হয়েছে। জুলাইয়ের শুরু থেকেই মেহেরপুরে কয়েক দফা ভারী বৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন গত এক দশকে এমন বৃষ্টিপাত দেখেননি তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। হেলিকপ্টারের জন্য রাজধানীতে তৈরি হচ্ছে একটি স্বতন্ত্র বন্দর, যা হবে দেশের প্রথম হেলিপোর্ট। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে হেলিপোর্ট তৈরির স্থান নির্বাচন চূড়ান্ত, চলছে প্রকল্প তৈরির কাজ। বিশেষজ্ঞদের মতে হেলিকপ্টারের জন্য স্বতন্ত্র বন্দরে বাড়বে আকাশপথের নিরাপত্তা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়োজাহাজ চলাচলের পাশাপাশি হেলিকপ্টারও ওঠানামা করছে। তৃতীয় টার্মিনাল নির্মাণের জন্য বর্তমান হেলিকপ্টার ও জেনারেল এভিয়েশনের হ্যাঙ্গারগুলো সরিয়ে নেওয়া হয় রানওয়ের উত্তর প্রান্তে। এতে নিরাপত্তার শঙ্কা তৈরি হয়েছে যাত্রীবাহী উড়োজাহাজ চলাচলে। এই অবস্থায় হেলিকপ্টারের জন্য স্বতন্ত্র একটি বন্দর তৈরির প্রস্তাবনা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। খিলক্ষেত এলাকায় লা মেরিডিয়ান হোটেল সংলগ্ন একটি স্থান নির্বাচন করা হয়েছে দেশের প্রথম হেলিপোর্টের জন্য। এতে প্রায় 50টি হেলিকপ্টার ওঠানামার সক্ষমতা রাখা হচ্ছে। যেহেতু শাহজালাল আন্তর্জাতিক প্লেন ওঠানামা করতেছে, তাই এদের হেলিকপ্টার অপারেশনটা অনেকটা বিঘ্নিত হয়। অনেক সময় ল্যান্ড করার পারমিশন পায় না, কারণ যখন একটা প্লেন ল্যান্ড করতে থাকে অথবা টেক অফ করতে থাকে, তখন তাদেরকে ল্যান্ডিং টেক অফ দেওয়া যায় না, বসে থাকতে হয় গ্রাউন্ডের, সময় লাগে। তো ওখানে গেলে একদম ইন্ডিপেন্ডেন্টলি আলাদাভাবে টেক অফ করে চলে যেতে পারবে। হেলিপোর্ট নির্মাণ হলে শাহজালাল বিমানবন্দরের উড়োজাহাজ চলাচল আরও নির্বিঘ্ন হবে বলে মনে করছে এভিয়েশন অপারেটরদের সংগঠন। আমি মনে করি যে এয়ারলাইনের পাশাপাশি এই শিল্পটাও দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রচণ্ড অবদান রাখছে, যেটা আমরা জানি না। একজন বায়ার এসে সরাসরি ফ্যাক্টরিতে যাচ্ছে হেলিকপ্টারের মাধ্যমে। তো আমাদের এই শিল্পটাকেও একই সাথে এগিয়ে নিয়ে যেতে হবে, এবং আমি মনে করি সিভিল এভিয়েশন অথরিটি এবং মন্ত্রণালয় সঠিক পথে এগিয়ে যাচ্ছে এই হেলিপোর্টটা তৈরি করার মাধ্যমে। হেলিপোর্টে লো ফ্লাইং উপযোগী রাডার ও আধুনিক নেভিগেশন ব্যবস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। যেহেতু হেলিকপ্টারগুলো লো লেভেল ফ্লাইং করে, লো লেভেল কাভারেজটা দেওয়ার জন্য যে রেডার দরকার, সেই রেডার সার্ভিস যেন থাকে, এবং অন্যান্য যেসব নেভিগেশন সিস্টেম যেগুলো আছে সেগুলোর জন্য ব্যবস্থাপনা সেখানে হয়। বর্তমানে কপিরাইট আইন আছে কিন্তু কার্যকারিতা নেই। সংশ্লিষ্টরা মনে করছেন মৌলিক শিল্পকর্ম রেজিস্ট্রেশনে অনীহার কারণেই এই অবস্থা। ফলে নিজের সৃষ্টি রয়্যালটিও হারাচ্ছেন শিল্পীরা, আর এর সুযোগ নিচ্ছে অসাধুরা। বেঁচে থাকতেই তার সঙ্গীতকর্ম ও এলআরবি ব্যান্ড নিজের নামে কপিরাইট করেন আইয়ুব বাচ্চু, কিন্তু মৃত্যুর পর ডিজিটাল প্ল্যাটফর্মে তার গান চালিয়ে আয় করছে দেশ বিদেশের বেশ কয়েকটি কোম্পানি। সম্প্রতি আইয়ুব বাচ্চুর ছেলে মেয়ে কপিরাইটস অফিসে এ বিষয়ে তদন্তের আবেদন করেছেন। 27 জুলাই গীতিকার মনিরুজ্জামান মনিরের দুটি গান অবৈধভাবে প্রচার করার দায়ে কাইনাটিক মিউজিকের 2 জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। আইনজীবীরা বলছেন শিল্পী নিজে সচেতন ছিলেন বলে কপিরাইট আইনে ব্যবস্থা নেওয়া গেছে, তবে বেশিরভাগ সৃষ্টিশীল মানুষই আইনের আশ্রয় নেন না। ফিল্ম, ড্রামা, এই যে বিষয়গুলো আছে, এগুলোর সাথে যারা জড়িত আছেন তারা তাদের স্বার্থ সম্পর্কে খুব বেশি সচেতন নন। নিজেকে প্রোটেকশন রাখা, ওনার এই যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি, এই সম্পর্কেও খুব বেশি তারা আগ্রহ দেখান না, এবং আমি বলবো যে যথেষ্ট উদাসীন। অনেক রিনাউন্ড বাংলাদেশের অ্যাসেট যাদের আমরা বলবো, যাদের দিকে যারা আমাদের দেশের নাম প্রসার করে সব দিকে সব ক্ষেত্রে, তাদের এই ফায়দাগুলো নিয়ে কিন্তু এইসব প্রতিষ্ঠানগুলো অবৈধভাবে ব্যবসা করে আসছে। এবং দিন শেষে যারা ট্যালেন্ট পার্সন, সেটা গীতিকার হোক, কণ্ঠশিল্পী হোক, ফিল্ম প্রডিউসার হোক, এরা দিন শেষে প্রধানমন্ত্রীর কাছে অনুদানে হাত পাতবে, এটা কিন্তু আসলে কাম্য নয়। 2000 সালের কপিরাইট আইনে চলছে বাংলাদেশের মৌলিক শিল্পকর্ম। এতে সর্বোচ্চ 5 বছরের জেল ও 2 লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। ভারতে এর ব্যাপক চর্চা থাকলেও বাংলাদেশে বেশিরভাগ শিল্পী এ ব্যাপারে উদাসীন।
সনদ থাকলেই আমি ফৌজদারি মামলা দায়ের করতে পারবো, সনদ থাকলে আমি দেওয়ানি মামলা দায়ের করতে পারবো, সনদ থাকলে আমি রেজিস্ট্রেশন অফিসে গিয়ে অভিযোগ করতে পারবো যে আমার গান বিকৃত করা হচ্ছে, আমার গানের মানে অর্থ প্রদান করা হচ্ছে না। আমাদেরকে যেমন সচেতন হতে হবে, তেমনি আইনের প্রয়োগও যথার্থ হতে হবে। এটা একটা ডিজিটাল প্ল্যাটফর্ম, এখান থেকে যে অর্জিত আয়গুলি হয় সেগুলি আপনারা নিজের দখলে আনতে পারবেন। যেমন আমি কিন্তু লেগেই ছিলাম এবং আমার ইচ্ছা ছিল যে আমি শেষ দেখবো এবং শেষটা দেখে ছেড়েছি। আহমদ সাফা, হুমায়ুন আহমেদ, আনিসুল হক সহ অনেক জনপ্রিয় লেখক শিল্পীদেরও নিজের সৃষ্টির কপিরাইট করা নেই। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। খবরে আরও যা থাকছে। করোনায় প্রায় ৪,৫০০ মৃত্যু, সুস্থ হয়ে বাড়ি ফিরলেন বলিউড মেগা স্টার অমিতাভ বচ্চন। এবং সংযুক্ত আরব আমিরাতে ১৯ সেপ্টেম্বর বসছে আইপিএল, গভর্নিং কাউন্সিলকে ভারতের অনুমতি। নীলফামারীতে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক শিশু সহ ৩ জন নিহত হয়েছে। রোববার রাতে কিশোরগঞ্জ উপজেলা শহরের পানি উন্নয়ন বোর্ড অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, লিটন হোসেন তার পরিবার নিয়ে কিশোরগঞ্জের পুটিমারি ইউনিয়নে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। রোববার রাত 9:45টার দিকে শহরের পানি উন্নয়ন বোর্ড অফিসের সামনে পৌঁছালে উল্লাস নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে লিটনের 8 মাস বয়সী শিশু আব্দুর রহিম, তার স্ত্রী রোমা আক্তার ও শালিকা আদুরি আক্তার নিহত হন। আহত লিটনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে। বিশ্বে রোববার করোনায় মারা গেছে আরও প্রায় ৪,৫০০ জন, নতুন শনাক্ত হয়েছে 2,12,000-এর বেশি। তবে যুক্তরাষ্ট্র, ব্রাজিলে কমেছে নতুন শনাক্তের সংখ্যা। বিশ্বে পর্যন্ত প্রাণহানি 6,92,000, মোট আক্রান্ত 1,82,00,000-এর বেশি। 24 ঘন্টা সবচেয়ে বেশি মৃত্যুও শনাক্ত হয়েছে মেক্সিকো ও ভারতে। মেক্সিকোতে মারা গেছেন 784 জন, নতুন শনাক্ত 47,500। ভারতে একদিনে মৃত্যু হয়েছে 758 জনের, শনাক্ত প্রায় 53,000। তবে করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন বলিউড মেগা স্টার অমিতাভ বচ্চন। এদিকে সংক্রমণ বাড়ায় অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াকে দুর্যোগপূর্ণ রাজ্য ঘোষণা করা হয়েছে। মেলবোর্নে জারি করা হয়েছে কারফিউ। কসোভোর প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। নরওয়ের একটি জাহাজের 36 ক্রুয়ের দেহে করোনা শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক টুইট বার্তায় নিজেই এই খবর জানিয়ে অমিত শাহ বলেন তার অবস্থা ভালো, তবে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি আছেন। টুইটে অমিত শাহ জানান, করোনা ভাইরাসের উপসর্গ থাকায় পরীক্ষা করান, পরে তার রিপোর্ট পজিটিভ আসে। সেই সঙ্গে গত কয়েকদিনে তার সংস্পর্শে আসা মানুষদের সেলফ আইসোলেশনে থাকা সহ করোনা পরীক্ষা করানোর অনুরোধ জানান তিনি। এদিকে করোনায় উত্তরপ্রদেশ সরকারের মন্ত্রী 62 বছর বয়সী কামাল রানী ভারুন মারা গেছেন। রোববার সকালে লখনৌর সঞ্জয় গান্ধী ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে তার মৃত্যু হয়। করোনায় সাময়িক বাধা, তারপর আবার ছুটছে নড়াইল এক্সপ্রেস। নতুন প্রতিভা তুলে আনতে নড়াইল জেলা স্টেডিয়ামকে আধুনিকীকরণের ঘোষণা দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। উন্নয়নের জন্য সমুন্নতি উদ্যোগে গুরুত্ব দিয়েছেন সাবেক অধিনায়ক, পাশাপাশি আহ্বান জানিয়েছেন দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ার। সামনে থেকে লড়াই, সেটা করে দেখিয়েছেন 19 বছরের ক্যারিয়ার জুড়ে। অবসরের পরও ঠিক একই রকম ভয়ডরহীন, অক্লান্ত মাশরাফি বিন মুর্তজা জনপ্রতিনিধির দায়িত্বে এতটুকু বিরতি দিতে চান না। করোনা জয়ের পর সময় না নিয়ে আবার ফিরেছেন নিজ ক্ষেত্রে। ঈদের রাতেও পর্যবেক্ষণ করেছেন হাসপাতালে রোগীদের অবস্থা ও চিকিৎসা ব্যবস্থা। সহজাত নেতৃত্ব গুণে সংঘবদ্ধ করেছেন টাইগার স্কোয়াডকে। জনপ্রতিনিধি হিসেবে চ্যালেঞ্জটা কেমন দেখছেন? উন্নতির জন্য সমন্বিত উদ্যোগে গুরুত্ব দিচ্ছেন নড়াইল এক্সপ্রেস। আহ্বান দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য। শিক্ষা ছাড়াও অনেক মানুষ বেঁচে আছে, কিন্তু দীক্ষা ছাড়া আসলে চলা খুবই কঠিন। তো আমি মনে করি যে এই জায়গাটা আমাদের শিক্ষকরা যদি একটু কাজ করেন, যে পড়ালেখার সাথে সাথে নৈতিকতার জায়গাটাও যদি তৈরি হয়, তাহলে আজকে যদি দেখেন দুর্নীতি তো নৈতিকতার জায়গা থেকে হয়। শিক্ষিত মানুষরাই তো দুর্নীতিতে শেষ করে দিচ্ছে। আজকে যদি দেখেন যে সব বড় বড় শিক্ষিত মানুষরাই দুর্নীতির সাথে জড়িয়ে আছে।
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ একটি নাম নড়াইল। তরুণ প্রতিভাদের তুলে আনতে মানসম্পন্ন স্টেডিয়াম তৈরিতে গুরুত্ব দিচ্ছেন ম্যাশ। আপাতত লক্ষ্য নড়াইল জেলা স্টেডিয়ামকে আধুনিকীকরণের পাশাপাশি পরিকল্পনা একটি ইনডোর স্টেডিয়াম তৈরির। আমাদের যে স্টেডিয়াম আছে এই স্টেডিয়ামকে আধুনিকীকরণ করার জন্য আমাদের 5টা স্টেডিয়াম হবে। আমাদেরটা ভেরি ক্লোজ। আমরা আশা করছি যদি 5টার ভিতরে ঢুকে যায় আমাদের প্রেস বক্স থেকে শুরু করে সাপোর্টার্স থেকে শুরু করে সমস্ত সুবিধা আসবে। এট দ্য সেম টাইমে আমরা যেটা কাজ করছি ইনডোর স্টেডিয়াম, ইনডোর গেমগুলো আছে। এর আগে নড়াইল প্রেস ক্লাবে স্থানীয় গণমাধ্যম কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ করেন সাংসদ মাশরাফি। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অনানুষ্ঠানিক ঘোষণা এসেছিল আগেই, এবার ভারত সরকারের সবুজ সংকেত পেল গভর্নিং কাউন্সিল। 19 সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে IPL এর 13তম আসর, ফাইনাল 10 নভেম্বর। গভর্নিং কাউন্সিলের সভায় সিদ্ধান্ত, প্রতি স্কোয়াডে রাখা হবে 24 ক্রিকেটার। কোভিড-19 সাবস্টিটিউটের জন্য থাকছে না কোনো বাধ্যবাধকতা। এবারের IPL হবে ডাবল হেডারে। ভারত চীন সীমান্ত নিয়ে সাম্প্রতিক উত্তেজনায় শঙ্কা ছিল মূল স্পন্সর বদলে ফেলার, তবে শেষ মুহূর্তে সেই ভাবনা থেকে সরে আসে কর্তৃপক্ষ। চলতি আসরে মূল স্পন্সর হিসেবে থাকছে চীনা মোবাইল কোম্পানি ভিভো। গত এপ্রিলে কোভিড-19 মহামারীর কারণে 2020 আসর স্থগিত করে BCCI। বাবাকে হারানোর পর ফুটবলার হওয়ার আশাই ছেড়ে দিয়েছিলেন দিনাজপুরের তরুণ বাবলু। পরিবারের দিকে চেয়ে যোগ দিয়েছিলেন পুলিশের দায়িত্বে, তবে স্বপ্নের পেছনে ছোটা বন্ধ করেননি। প্রিমিয়ার লিগে ধারাবাহিক পারফরমেন্সে অবশেষে সুযোগ পেয়েছেন জাতীয় দলের প্রাথমিক তালিকায়। বিশ্বাস করেন কোচ জেমিডের নজর কেড়ে সুযোগ পাবেন মূল স্কোয়াডে। হাই স্কুল লেভেলটা আমি ওই সময়টা আমার মনে আছে, আমি একটা দিন প্র্যাকটিসে গ্যাপ দিতাম না, মানে রেগুলার প্র্যাকটিস করতাম। মানে ভাত যদি আমি একদিন না খাই চলবে, কিন্তু প্র্যাকটিস না করলে আমার চলতো না। স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার আগের চিত্রটা মোটেও সুখকর ছিল না দিনাজপুরের তরুণ ফুটবলার ম্যাথিউস বাবলুর। পরিবারের বড় সন্তান হওয়ায় পছন্দের খেলা ফুটবলের চেয়ে পড়াশোনাকে দিতে হয়েছে অগ্রাধিকার। অল্প বয়সেই বাবার বিদায়ে উপার্জনের দায়িত্ব নিতে হয়েছিল নিজের কাঁধে। তবে স্বপ্ন পূরণের পথে ঠিকই ছুটতে থাকেন বাবলু। বাফুফের সিলেট একাডেমি আর শেখ জামাল একাডেমিতে সুযোগ পেয়েছিলেন, কিন্তু কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় বাধা আসে ফুটবলার হওয়ার পথে। এরপর 2014-তে BGMCর হয়ে অনূর্ধ্ব 18 ও প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পান। পরিবারের কথা ভেবে BGMC ছেড়ে যোগ দেন বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে। সেখান থেকে আবারও নতুনভাবে স্বপ্ন দেখা শুরু ম্যাথিউস বাবলুর। আমাদের কোচ যেটা আছে নিকোলাস ভিটেরোভিক, ওনার কাছ থেকে নাম্বারটা নিয়ে আমার সাথে, মানে আমার নাম্বারটা জেমিডে চাইছি, তো আমি নাম্বারটা দিছি। তারপরে থেকে যোগাযোগ। যেদিন আমি বাসায় ছিলাম ন্যাশনাল টিম স্কোয়াড ঘোষণা করা হলো, তারপরের দিন পেপার সব জায়গায়, মানে সব জায়গায় নাম চলে আসছে। আমি যেখানে কর্মরত কুড়িগ্রাম মনে করেন, ওখান থেকে স্বয়ং যে এসপির সাথে আমরা দাঁড়াই কথা বলতে পারি না, যেমন এসপির কাছে অনুমতি নিতে গেলে অনেক ধাপ পারাইতে হয়। স্বয়ং এসপি আমাকে ফোন দিছে যে আমি কুড়িগ্রাম কবে যাব। এটা তো আমার গর্বের বিষয়। জাতীয় দলের তারকাদের দেখে প্রতিনিয়তই অনুপ্রেরণা খুঁজে পান। আপাতত প্রাথমিক দলে জায়গা পেলেও থাকতে চান মূল দলে। মাঠে যখন আমি করি আমার দম ফেল মানে সহজে হয় না। দম ফেল আমি অল টাইম রানিংয়ের উপর থাকতে পারি। আর আমি কুইক অ্যাটাক পছন্দ করি, মানে স্লোলি অ্যাটাক পছন্দ করি না, কুইক অ্যাটাক পছন্দ করি। আবার ডিফেন্সিভও আমি তাড়াতাড়ি আসতে পারি ডিফেন্সিভে, এই জিনিসটা আমার একটু ভালো। কোচ যেটা দিত সেটা করতাম। স্ট্রাক আমার যেগুলো দুর্বল উইকনেস সেগুলোও করতাম, যেটাতে সে জায়গা নিতে পারে। 7 আগস্ট থেকে শুরু হবে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প। কোচ জেমিডের নজরে পড়তে ক্যাম্প নিয়ে এখন থেকেই প্রস্তুত হচ্ছেন 21 বছরের এই তরুণ। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বগুড়ায় বাড়িতে বসেই নিজেদের ফিট রাখার চেষ্টা করছেন আর্চাররা। বিউটি অসীমদের কাছে আর্চারি ফেডারেশন তীর ধনুক পৌঁছে দিয়েছে, তবে 4 মাসে করোনা বিরতি পারফরমেন্সের ওপর প্রভাব ফেলবে বলে আশঙ্কা আর্চারদের। করোনার ভয়াল থাবায় অন্য সব খেলার মতো প্রভাব পড়েছে আর্চারিতেও। এর মধ্যে বন্ধ হয়েছে বিশ্বকাপ, অলিম্পিক বাছাইয়ের মতো আসর। সেগুলো কবে হবে এখনো পুরো সিদ্ধান্ত আসেনি। টঙ্গীর আহসানুল্লাহ মাস্টার স্টেডিয়ামে আর্চারদের আবাসিক ক্যাম্পও বন্ধ প্রায় 4 মাস। বাড়িতেই নিজেদের ফিট রাখার চেষ্টা করছেন আর্চাররা। এর মধ্যে জাতীয় দলের আর্চারদের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে ধনুক। কোচের সাথে নিয়মিত ভিডিও কনফারেন্সে চেষ্টা হচ্ছে নিজেদের স্কিল ধরে রাখার। কোচের পরামর্শ অনুযায়ী আমরা বউপিটি করতেছি এবং প্রতিদিন বিকালে রানিং এবং ফিজিক্যাল এক্সারসাইজ করি আমার টিমমেটদের সাথে।
এই সময়টা আমাদের ফিটনেসটা ধরে রাখার জন্য আমরা রাবারের মাধ্যমে প্র্যাকটিস করতেছি, সঙ্গে হালকা রানিং করতেছি কোচের নির্দেশ অনুযায়ী। এই বছরে আমাদের দেশে বিদেশে অনেক গেম ছিল। এই করোনা মহামারীর জন্য সব গেমই পিছিয়ে গেছে। আর যেমন মাঠে বসে যেভাবে প্র্যাকটিস করতে পারতাম সেটা হয়তো বা বাসায় বসে থেকে হচ্ছে না। তবুও আমি চেষ্টা করতেছি যেন আমার প্র্যাকটিসটায় কোনো ঘাটতি না হয় এবং আমার যে সব বেসিক আছে বা ফিজিক্যাল ফিটনেস যেটা আছে আমি এটা ধরে রাখার চেষ্টা করতেছি। শিষ্যদের নিয়মিত গাইডলাইন দিয়ে যাচ্ছেন কোচ মার্টিন ফ্রেডরিক। খুব ভালো মতোই জানেন এই ধাক্কা সামলে উঠতে কষ্ট হবে। তারপরও আশাবাদী তিনি, ক্যাম্প শুরু হলে দ্রুততম সময়ের মধ্যে ঘাটতি পূরণ করতে পারবেন বিউটি অসীমরা। Yeah, of course, you have to know in every high-level sport that ওদের সাথে নিয়মিত ভিডিও কলে কথা বলছি, প্রয়োজন মতো পরামর্শ দিচ্ছি। বাড়িতে ধনুক দিয়ে অনুশীলন করছে, কিন্তু সেটা অবশ্যই যথেষ্ট নয়। ফর্মে ফিরতে খুব কষ্ট করতে হবে, কয়েক মাস লেগে যেতে পারে। অলিম্পিকে পুরো দলের খেলার আশা এখনো আছে, আমাদের সেই চেষ্টা করতে হবে। দ্রুত অনুশীলন শুরু করা জরুরি। ঈদের পর আবাসিক ক্যাম্প চালু করার কথা ভাবছে ফেডারেশন ও মন্ত্রণালয়। সেটি সম্ভব হলে পরবর্তী গেমসের জন্য প্রস্তুতি নেওয়া একটু হলেও সহজ হবে। 1 সেপ্টেম্বর থেকে বিভিন্ন দেশকে ছোট পরিসরে আসর আয়োজনের আহ্বান জানিয়েছে বিশ্ব আর্চারি। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। ঢাকা যশোর মহাসড়কের দুই পাশে গাছের চারা রোপণ করে নজর কেড়েছেন কলেজ ছাত্র জাকারিয়া হোসেন। ঢাকা থেকে যশোর পর্যন্ত দীর্ঘ এই পথে সাইকেল যাত্রায় চলে তার বৃক্ষরোপণ অভিযান। তার লাগানো বিলুপ্তপ্রায় ফলদ, বনজ ও ঔষধি গাছ পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় সহায়ক হবে বলছেন বিশেষজ্ঞরা। 10 জুলাই ঢাকা থেকে গাছ লাগানো শুরু করেন শিক্ষার্থী জাকারিয়া হোসেন। এরপর সাইকেল চালিয়ে রওনা হন যশোরের উদ্দেশ্যে। গাছ লাগান মহাসড়কের দুই ধারে। পথে যখনই চারা শেষ হয়েছে তখনই কাছের কোনো নার্সারি থেকে তার সংগ্রহ করে রোপণ করেছেন। এভাবে অন্তত 3500 গাছের চারা রোপণ করেন তিনি। ঔষধি, বনজ, ফলজ এই 3 প্রকার গাছ নিয়ে আমি রওনা দিয়েছি যশোরের দিকে। যে রাস্তার দুই পাশে যে ফাঁকা স্থানগুলো আছে সেই ফাঁকা স্থানগুলোতে আমি এই বনজ ঔষধি গাছগুলো রোপণ করতে করতে আসছি যশোরের উদ্দেশ্যে। জাকারিয়ার এমন উদ্যোগে বৃক্ষরোপণে আগ্রহ দেখিয়েছেন অনেক তরুণ। এই যে ব্যক্তি পর্যায়ে এই ভদ্রলোক কষ্ট করে ঢাকা থেকে এসে রাস্তার পাশে গাছ লাগাচ্ছে, এটা সত্যি একটা ভালো উদ্যোগ। পরিবেশের জন্য খুবই ভালো হবে এবং অবশ্যই আমাদের দায়িত্ব হবে এটা সংরক্ষণ করা। ব্যতিক্রমী এই উদ্যোগটি পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখবে বলে জানিয়েছেন এই কৃষি কর্মকর্তা। রাস্তার পাশে যখন গাছ থাকবে আমাদের প্রাকৃতিক যে পরিবেশ, আমাদের পাখি কিংবা অন্য যে সমস্ত বনজ যে প্রাণীগুলো সেইগুলো এই ফলগুলো খেয়ে তারা একটা উদ্বুদ্ধ হবে, মানে বেঁচে থাকবে। চলতি মৌসুমে যশোরে অন্তত 10,000 গাছ লাগানোর লক্ষ্যে এরই মধ্যে কাজ শুরু করেছেন স্নাতক 2য় বর্ষের ছাত্র জাকারিয়া হোসেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এই ছিল বেতন সংবাদের এখনকার আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।